আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দে। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, বুকটা তেষ্টায় ফেটে যাচ্ছে। কিরে, কথা কানে ঢুকছে না। আচমকা একটা বীভৎস চিৎকারে চমকে গিয়ে রীতিমতো ভিমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলাম। সোয়া দুটোর সময় একবার রাউন্ড দিয়ে সবে দরজার পাশে রাখা চেয়ারটায় একটু বসে ঝিমাচ্ছিলাম। মোবাইলের দিকে তাকাতেই দেখি সোয়া 3টার মতো বাজে। এক ঝলক সময়টা দেখতে না দেখতেই মোবাইলটা ধপ করে নিভে যায়। বুঝলাম সন্ধ্যার দিকে চার্জ না দিয়ে বেশ কিছুক্ষণ গান শোনার ফল। স্বপ্ন ভেবে উড়িয়ে দেব, ঠিক তক্ষুনি আবার সেই চিৎকার ও ফিনফিনে গলায় পানি চাওয়ার অনুরোধ। কিন্তু এত রাতে কে পানি চায়, তাও আবার এই মর্গ ওয়ার্ডে? রোগীদের ওয়ার্ড তো এখান থেকে খানিকটা দূরে। রাতে আমরা 4 জন এবং ইমার্জেন্সি বিভাগে 1 জন ডাক্তার ছাড়া কেউ থাকে না। আর তারা নিজ নিজ স্থানে ডিউটি করছে। তারাই বা কেন এভাবে পানি চাইবে? ছোটবেলা থেকেই মেয়ে হওয়া সত্ত্বেও আমি একটু বেশি সাহসী ছিলাম। আর সায়েন্সের ছাত্রী হওয়ার দরুন কোনো অলৌকিক অতি প্রাকৃতিক কোনো কিছুর দিকেই আমার বিশ্বাস ছিল না। তাই মনের ভেতর কৌতূহলটা নিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলাম। এবারে পানি যাওয়ার সেই ব্যাকুলতা ধীর স্বরে হলেও ক্রমাগত কানে এসে বাঁধছিল। খানিক বাদে আন্দাজ করে বুঝতে পারলাম শব্দটা আর কোথাও থেকে নয়, শব্দটা আসছে মর্গের ভেতর থেকে। কিন্তু তা কি করে সম্ভব? এত রাতে কেই বা মর্গের ভেতর যাবে, পানি চাইবে? আমি কি এত রাতে ওখানে গিয়ে দেখবো? দেখা উচিত হবে। হাজার হোক, ওটা তো একটা মর্গ। কত শত নিথর দেহ ওখানে অনন্ত ঘুমে শুয়ে আছে। মনের ভেতর এরকম নানাবিধ প্রশ্ন ওঠার সময় আচমকাই কান ঘেঁষে হঠাৎই শীতল হাওয়া বয়ে গিয়ে হঠাৎই মর্গের দরজাটা খুলে যায়। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলেও তখনও অতি প্রাকৃতিক কোনো কিছুর কথা আমার মাথায় আসেনি। তাই ধীরে ধীরে খোলা দরজাটার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আবারও সেই ঠান্ডা হাওয়াটা অনুভব করি। দরজাটা খোলার সাথে সাথেই শব্দটা আরো স্পষ্ট শোনা গেল। তখন মনের ভেতরের ভয়টা আসেইনি। এদিক ওদিক দেখতে লাগলাম শব্দের উৎস খোঁজার জন্য। হঠাৎই রুমের মৃদু আলোয় সামনের টেবিলের দিকে নজর যেতে চমকে উঠি। এ কি, সাদা কাপড়ে ঢাকা? ওটা কি? লাশ? কিন্তু কি করে? তবে কি এই লাশটি সদ্য এসেছে? কিন্তু এখানে যে পানি চাইছে এভাবে, তা তখনও খুঁজে পাইনি। এদিকে লাশটা নিয়েও মনের ভেতর নানা প্রশ্ন খোঁচা দিচ্ছে। তাই লাশটার দিকে পা বাড়াবো, ঠিক সেই মুহূর্তে হাড় হিম করা অকল্পনীয় ঘটনাটি ঘটে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয় নামক বস্তুটা কেমন যেন মনে হয় জীবনে প্রথম ঘটে। শিরদাঁড়া দিয়ে বরফের স্রোত বইলেও কপালে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলাম। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? পানি দে, পানি দে। লাশটা কর্কশ তীক্ষ্ণ স্বরে ধীরে ধীরে বলছে। কিন্তু তা কি করে সম্ভব? একটা লাশ কিভাবে কথা বলতে পারে? ওই রকম এক পৈশাচিক পরিবেশের মধ্যে তখন আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারে বারে সায়েন্স পড়া ছাত্রীর মনের সাথে লড়াই করে যাচ্ছে, এটা বোঝানোর জন্য যে আমি যা শুনছি তা সবই মনের ভুল। তারপরও নিশ্চিত হতে 1 পায়ে 2 পায়ে এগোতে লাগলাম। এদিকে পানি চাওয়ার পরিবর্তে এখন হালকা গোঙানির শব্দ ভেসে আসছে। লাশের কাছে পৌঁছাতেই হঠাৎ সেই গোঙানিটা থেমে যায়। মর্গের ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঠান্ডা রুমে তখন পিন ড্রপ সাইলেন্সের নীরবতা বিরাজ করছে। মনের মধ্যে আমার বিজ্ঞানসম্মত সত্তা তখন ক্ষণিক জয়ে উল্লসিত হয়ে বারবার বলছে, বলেছিলাম না মনের ভুল। ভূত প্রেত জিন পিশাচ ওসব কিছু হয় না। মনের সাহসটা ধীরে ধীরে ফিরে আসতে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশটা পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখলাম পায়ের বুড়ো আঙুলে 678 নম্বরের ট্যাগ ঝুলছে। মৃত ব্যক্তিটির নাম রনি মজুমদার। আচ্ছা, একবার কি লাশের কাপড়টা সরিয়ে দেখব? দেখি না কি হয়। কি হবে?
যেইভাবে সেই কাজ, তখন কি জানতাম কি বিভৎস পৈশাচিকতা ঠিক ওই মুহূর্তের জন্য আমার জন্য অপেক্ষা করছে। কাপড়টা সরাতে যাব, তার ঠিক আগ মুহূর্তেই আচমকা আবারও ঠান্ডা হাওয়ায় লাশটার মুখ থেকে কাপড়টি উড়ে যায়। সঙ্গে সঙ্গে বুকে ধড়াস করে একটা শব্দ ওঠে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শরীরের রক্ত হিম হয়ে শুকিয়ে কাঠ হবার উপক্রম। এক অতি প্রাকৃতিক চরম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। দেখি 20 কিংবা 22-এর মৃতদেহটি জ্বলন্ত লাল দৃষ্টিতে তাকিয়ে আছে। সব কিছুর সীমা ছাড়িয়ে তখন আচমকাই একটা ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসি দিয়ে মৃতদেহটা খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি আতঙ্কে চিৎকার দিতে গিয়ে দেখলাম গলা দিয়ে স্বর বের হচ্ছে না। পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে আছি। তখন মুখের দিকে তাকিয়ে, কিরে পানিতে? সজোরে ঠান্ডা হাতের চাপে ছ্যাঁত করে উঠল শরীরটা। ভ্রমটা কাটলো আবারও সেই কর্কশ ফিনফিনে গলার ধমকে। সঙ্গে সঙ্গে মর্গের সেই মৃদু জ্বলা লাইটগুলো আচমকাই দপ দপ করে জ্বলে উঠল। এক দৃশ্য, এই দৃশ্য দেখে আর নিজেকে সামনে রাখতে পারলাম না, মাথা ঘুরে পড়ে যাই। সময়টা গত এপ্রিল। অনেক দিন পর সিনথিয়া আপু গ্রামে এসেছে ছুটিতে। তাই সোলাইমান তাকে গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। গ্রামের নানা জায়গায় ঘুরতে ঘুরতে সোলাইমান একটা জিনিস লক্ষ্য করে, আপু কেমন যেন অন্য মনস্কভাবে মন মরা হয়ে হাঁটছিলেন। গ্রামের প্রাণোচ্ছল সবুজ প্রকৃতির সৌন্দর্যের সামনে থেকেও তাকে যেন কেমন ফ্যাকাশে ক্যানভাসের মতো সাদা কালো ছবির মতো লাগছিল। হাঁটতে হাঁটতে খানিকটা ক্লান্ত হয়ে বিলের পাশে একটা বাঁশের মাচায় বসে আপুর মুড ভালো করার জন্য হঠাৎই আপুকে বলে বসলো সোলাইমান, আপু, ভূতের ঘটনা শুনবা? বেশ ভয়ঙ্কর সব ঘটনা। এই নির্জন বিলে শুনশান জনমানবহীন পরিবেশে ভর দুপুরে ভূতের ঘটনা শুনতে আমার সেই লাগে। শুনবা আপু, শুনবা? সিনথিয়া ঘোরটা কাটিয়ে কিছুটা বিস্ময়ে জানতে চাইল যে কি এটা, এইসব ঘটনা কোথা থেকে পেয়েছে। আপুর মনটা হালকা বদলাচ্ছে ঠাহর করে সোলাইমান সহৎসাহে বলল, আরে আপু, এটা হচ্ছে ভূত.কমের। এখানে মানুষ তাদের জীবনের বা তাদের পরিচিত কারোর জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক ঘটনা শেয়ার করে এবং সেই সমস্ত ঘটনা ভয়ঙ্কর আবহে আমাদের রাসেল ভাই অনন্য অনবদ্যভাবে উপস্থাপন করেন। তুমি শুনবা? আপু আবারও কেমন যেন মুষড়ে পড়ল। সোলাইমান চিন্তিত হয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই সিনথিয়া আপু অদূরে বিলের পানিতে ফুটে থাকা শাপলা ফুলের জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই বলে উঠল, আচ্ছা ভাই, আমার কাছে একটা ঘটনা আছে, ভূত.কমে শেয়ার করি? সোলাইমান রীতিমতো চমকে উঠে আগ্রহের সাথে বলে, আরে এ তো পুরো অস্থির ব্যাপার, বলো বলো। সিনথিয়া বলতে শুরু করে, আমার বান্ধবী শবনম জাহান লেখাপড়ায় অসম্ভব ভালো। বাসায় টানাপোড়েনের সংসার, তাই লেখাপড়ার পাশাপাশি স্বনির্ভর হবার আশায় একটি পার্ট টাইম জব করে। সময়টা 2018। তখন আমরা সবাই অনার্স 2য় বর্ষের ছাত্রী। শবনম ঢাকার কল্যাণপুরের একটা স্বনামধন্য হাসপাতালে জব পায়। যদিও তখন সেই অদ্ভুত জবের জন্য আমি প্রথম থেকেই আপত্তি করেছিলাম। তার কাজটি ছিল রাতে মর্গের সামনে বসে পাহারা দেওয়া। যদিও পুরুষ মহিলা মিলিয়ে 2-3 জনের গ্রুপ করে এই ডিউটি চলত, তবুও ব্যাপারটা আমার কাছে কেমন যেন লেগেছিল। দিনে কলেজ করত আর রাতে ডিউটি করত। তার ডিউটির সময় ছিল রাত 10টা থেকে ফজরের আজান পর্যন্ত। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 2019 চলে আসে। একদিন হঠাৎ করেই লক্ষ্য করলাম শবনম কলেজে আসছে না। একদিন দুদিন করে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। ফোনেও পাওয়া যায় না তাকে। তাই এক বিকেলে ঠিক করি ওদের বাসায় যাব। যেই ভাবা সেই কাজ। বাসার কলিং বেল টিপতেই খানিক বাদে দরজা খুলে কাকিমা আমাকে দেখে রীতিমতো কেঁদেই ফেললেন। তারপর ভেতরে গিয়ে শবনম ঘরে আছে বলতে চিন্তিত মুখে ওর ঘরে প্রবেশ করতেই চমকে যায়। কোথায় সেই লাস্যময়ী অপরূপা সদ্য যৌবনা কিশোরী, যার পেছনে কলেজের প্রায় সব ছেলেই মুগ্ধ হতো। দেখি রোগা জীর্ণ শীর্ণকায় একটি মেয়ে নিথর পাথরের মতো চুপচাপ বসে ম্লান মুখে জানালার দিকে তাকিয়ে আছে। 2-3 বার ডাকার পর হঠাৎ চমকে উঠে পেছন ফিরে কয়েক মুহূর্ত দেখে উঠে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
তারপর কি হয়েছে জানতে চাইলে আচমকাই আমার চেনা সেই দৃঢ় সাহসী বান্ধবীটা ভয়ে গুটিসুটি হয়ে কাঁপতে কাঁপতে বলে যে দিন 15 আগের কথা, প্রতিদিনের মতো সেই দিনও ডিউটিতে সময় মতো পৌঁছে যায়। গিয়ে আগের শিফটে থাকা আপুর কাছ থেকে সে রাতের কাজ বুঝে নিয়ে মোবাইলে গান শুনতে শুনতে মর্গের দরজার সামনে রাখা চেয়ারে বসে সবে একটু ঝিমাচ্ছিল, ঠিক তক্ষুনি ঘটে যায় অতি প্রাকৃতিক পৈশাচিক ঘটনা। কেউ নাকি ওর কাছে বারবার পানি চায়। সেই বিভৎস ঘটনার ভয়ঙ্কর অনুভূতিগুলো শেয়ার করতে করতে ভয়ে আতঙ্কে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠে থমকে যাচ্ছিল শবনম। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাস না, আমাকে খুলে বল সমস্তটা। শবনম কাঁপতে কাঁপতে বলতে শুরু করে। মাথা ঘুরে পড়ে যাবার পর আর কিছু মনে ছিল না। জ্ঞান যখন ফিরে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। পাশে মা, বাবা, ছোট ভাই সবাই চিন্তিত অবস্থায় বসে। সেই বিষণ্ণ থমথমে পরিবেশটা কাটিয়ে মা মাথায় হাত বুলিয়ে বলল, তোর কি হয়েছে মা? রাতে তোর সহকর্মীরা মর্গের দিক থেকে একটি অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে দরজা হা করে খোলা, তুই আশেপাশে কোথাও নেই। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, দেখে তুই নাকি মেঝেতে পড়ে আছিস। তখন ওরাই আমাদের ফোন করে, তারপর তোকে বাসায় নিয়ে আসি। বলতো মা, কি হয়েছিল? আমি গ্লাস থেকে একটু পানি খেয়ে সে রাতের সব ঘটনা খুলে বললাম। বাবা সঙ্গে সঙ্গে সূরা আয়াত পড়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, এত রাতে তোর মর্গে থাকা ঠিক হয়নি। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা সময় মতো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব কিছু ভুলে যা মা। আল্লাহর রহমতে তুই যে এখনো ভালো আছিস, এটাই অনেক। বাড়িওয়ালা কাকাও পাশে দাঁড়িয়েছিলেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে বলে চলে যান। মা একটু স্যুপ খাইয়ে দেয়, তারপর আমাকে আরও একটু আরাম করতে বলে একে একে সবাই চলে যায়। আমিও মনকে শক্ত করে গতকালের সেই পৈশাচিকতাকে একটি দুঃস্বপ্ন বলে উড়িয়ে খোলা জানালা দিয়ে স্নিগ্ধ প্রকৃতি দেখতে লাগলাম। কিন্তু তখনও কি জানতাম পৈশাচিকতার সবে শুরু। সেই ঘটনার পরে আমি হসপিটালের কাজটি ছেড়ে দেই। এরপর দিন 3 সবকিছু ঠিকঠাক ছিল, সব কিছু ধীরে ধীরে ভোলার চেষ্টা করছিলাম। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটে যায় আবারও এক পৈশাচিক ভয়ঙ্কর ঘটনা। আমি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে রুমে গিয়ে একটু মোবাইল দেখছিলাম। সে সময় হঠাৎই রুমের জানলা থেকে একটা খটখট আওয়াজ কানে আসলো। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকাতেই আমার সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে অস্বাভাবিক আতঙ্কে কাঁপতে লাগলো। দেখি জানালার বাইরে একটি বিভৎস পৈশাচিক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখ ব্যতীত সেই ছায়া মূর্তির আর কিছুই দেখা যায় না। এমন সময় হঠাৎই এক ভয়ঙ্কর অদৃশ্য হাত যেন সজোরে আমার গলাটি টিপে ধরে। ছটফট করছিলাম চিৎকার করার জন্য, কিন্তু শত চেষ্টাতেও পারছিলাম না। সেই অতি প্রাকৃতিক পৈশাচিক চাপে আমার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সেই অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে মুখে জিহ্বা বেশ কয়েক ইঞ্চি বেরিয়ে যায়। হয়তো সেই বুঝি মৃত্যুর আগের শেষ মুহূর্ত। তাই মনের মধ্যে অবশিষ্ট আশাটুকুকে একত্রে করে সূরা পড়ার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো সেই অদৃশ্য হাত আমাকে বিছানায় কয়েক ইঞ্চি তুলে ফের আছাড় মেরে থেমে যায় এবং তৎক্ষণাৎ সেই বিভৎস ছায়া মূর্তিটিও অদৃশ্য হয়ে যায়। আমি হঠাৎ করে চমকে উঠি। তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? যা ঘটেছে তা সবই কি স্বপ্নই? মোবাইলের দিকে তাকাতেই হঠাৎই বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। মোবাইলের সময় দেখায় 3:15। তার মানে আমি হয়তো মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তা কি করে সম্ভব? আমার তখনও মনে হচ্ছিল আমি জেগেই ছিলাম এবং কয়েক মুহূর্ত আগে আমার সাথে সেই পৈশাচিক ঘটনাটি ঘটে গেছে। মনের ভেতরটা তখনও নানা রকম প্রশ্নের ঝড়ে উত্তাল। ঠিক সেই সময় হঠাৎই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে নাক বন্ধ হবার উপক্রম। জানালা দিয়ে রুমে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎই নজর যায় রুমের কোনায়। এ কি? ওটা কে? ওটা কি? সঙ্গে সঙ্গে মনে মনে বলে উঠলাম, দেখি কালো অবয়বের ন্যায় কিছু একটা দাঁড়িয়ে। প্রথমে ওটাকে কোনো কিছু ছায়া মনে করেছিলাম, কিন্তু
আমার ধারণাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে হঠাৎই সেই ছায়া আমার দিকে এগিয়ে আসতে থাকে। শরীরের প্রতিটি রক্তবিন্দু ভয়ে আতঙ্কে জমে হিম হয়ে আসে। সেই বীভৎস পৈশাচিক অবয়বটি যত আমার দিকে এগোচ্ছে, দুর্গন্ধটি তত বেশি তীব্র হচ্ছে। আমি চিৎকার দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। মুখের ঠিক সামনে আসতেই আতঙ্কে চমকে উঠি, বুঝতে পারলাম, আরে কোথায় অবয়ব? এটা তো সেই রাতে দেখা সেই লাশটি। এই বীভৎস পৈশাচিকতা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার সমস্ত শরীরটা তখন জমে কাঠ হয়ে গেছে। কিরে, পানি দে, পানি খাই না অনেকদিন, এই বলে একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিয়ে ওঠে। তারপর কি হয়েছিল আমার কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি আমার রুমেই শুয়ে আছি। গলার কাছে ভীষণ ব্যথা অনুভব করলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখি গলার কাছে হালকা দাগ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি। চিৎকার শুনে মা ছুটে আসেন রুমে। কিরে, কি হলো? এরকম চিৎকার করে উঠলি কেন? মা আতঙ্কে বিস্মৃত হয়ে জানতে চান। গত রাতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা খুলে বলতে মা বলে, সবই নাকি আমার মনের ভুল। আমাকে একটু কম চিন্তা করতে বলে রুম থেকে বেরিয়ে যায়। বুঝলাম এভাবে বাসায় বসে থাকলে কিচ্ছু হবে না। তাই গরম গরম পরোটা নাস্তা করে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম আবারও হসপিটালের উদ্দেশ্যে। লাশটির বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করতে হবে। সেখানে পৌঁছে মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে লাশটির ব্যাপারে জিজ্ঞেস করতে উনি জানান যে এই মাসের শুরুর দিকে লাশটিকে ওই মর্গে আনা হয়। ছেলেটির বয়স 22 বছর, বাসা কুষ্টিয়ায়। ছেলেটি নাকি তার বান্ধবীর কাছ থেকে সম্পর্ক ভাঙার আঘাত সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়। এর থেকে বেশি আর কিছুই সে জানে না। সব কথা শুনে দুঃখে বিষণ্ণ মুখে বাসায় ফিরি। এই বলে শবনম থামে। এরপর বছরখানেক তেমন কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। শবনম ধীরে ধীরে কলেজে আসা শুরু করে। এরই মধ্যে 2020-এ করোনার লকডাউন শুরু হয়। ফলে আমাদের সাক্ষাৎ সেভাবে আর হয় না। ওরা তো লকডাউনের সমস্যার জন্য কোনো রকমে ওদের গ্রামের বাড়ি চলে যায়। ফলে খারাপ নেটওয়ার্কের জন্য যোগাযোগও প্রায় বন্ধ হয়ে যায়। এই বলে সিনথিয়া থেমে আবারও মন মরা হয়ে বিলের পানির দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সুলাইমান রোমহর্ষক ঘটনার মাঝে আপুকে থামতে দেখে খেই হারিয়ে যাওয়ায় ভয়ে পুনরায় জোরাজুরি করে ঘটনার বাকি অংশটুকু শুনতে চায়। সিনথিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, মাঝে মাঝেই চেষ্টা করতাম যোগাযোগ করার, জানিস তো, কিন্তু কোনোভাবেই পারিনি। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। তখন প্রায় শিথিল। এই করোনাকালে অনলাইনে পড়াশোনার একেবারে বেহাল অবস্থা। এত কিছুর মাঝেও শবনমের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যেত। ওর গ্রামের নেটওয়ার্কের যা অবস্থা, অনলাইনে পড়াশোনা যে একেবারে শিখে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অথচ ওর মতো এরকম একজন মেধাবী ছাত্রী কি জানি কি করেছে। 2021-এর শেষের দিক, এতদিন পর কলেজটা সবে খুলেছে। কিছু বিধিনিষেধ মেনে কলেজে গিয়ে একে একে সব সহপাঠীদের সঙ্গে দেখা হলেও দেখলাম শবনম আসেনি। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু শবনম না আসায় মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোনো রকমে শবনমের গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করে একদিন সকাল সকাল চলে যাই। বাস থেকে শবনমের গ্রামের বাস স্টপে যখন নামলাম তখন 10:15 মতো বাজে। নাম ও চেহারার বিবরণ দিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করতে তারা আমতা আমতা করে থতমত খেয়ে রাস্তা দেখিয়ে দেওয়ার পর ঠাহর করে যতক্ষণে শবনমের বাড়ি পৌঁছালাম ততক্ষণে বেলা মধ্যাহ্নের অভিমুখে। টিনের একচালা ঘরখানা বেশ অদ্ভুত দেখাচ্ছিল। চারপাশটা ঝোপঝাড় জঙ্গলে ঘেরা, যার একপাশে ঘন বাঁশবন যেন নিঃশব্দে অচেনা বিভীষিকাময় রহস্য আগলে বসে আছে। অপর পাশে একটি ছোট পুকুর ও নানা রকম আম কাঁঠাল ফলের গাছ দিয়ে ঘেরা। গ্রাম থেকে একটু বাইরের দিকে বলেই বোধহয় পরিবেশটা খানিকটা থমথমে নিরিবিলি লাগছিল। আমি শবনমের নাম ধরে কয়েকবার ডাকতেই কাকিমা বাইরে এসে আমাকে দেখে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে যান। তারপর আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমি কি হয়েছে, শবনম কোথায় জানতে চাইলে কাকিমা আমাকে বারান্দার চেয়ারে বসিয়ে চোখের পানি মুছতে লাগলেন। সেদিনের পর থেকে রাতে মাঝে মধ্যে একটু আধটু ভয় পেলেও আর তেমন কিছু ঘটেনি। এরপর লকডাউন পড়ে যেতে আমরা গ্রামে চলে আসি। গ্রামেও বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি। একদিন হঠাৎ সকালে লক্ষ্য করলাম বেলা হবার সত্ত্বেও শবনম ঘুম থেকে উঠছে না। দেখতে দেখতে 10টা বেজে যাওয়ার পরও যখন ও ঘর থেকে বেরোলো না তখন মনটা কেমন যেন কু ডাকলো।
ডাকাডাকি সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে আতঙ্কে দুশ্চিন্তায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আব্বুও বাজারে গেছে, ছেলেটাও পাড়ায় খেলতে বেরিয়ে গেছে। ঘরে কিছুটা দূরে মইনুলের বাসায় গিয়ে তাকে ডেকে আনি। মইনুল এসে কোনো রকমে দরজাটা ভাঙার পর ঘরের ভেতর আলো প্রবেশ করতেই আচমকা একটা বিকট চিৎকার ভেসে এলো। ভয়ে আমার গা শিরশির করে উঠল। সেই বিভৎস পৈশাচিকতায় বুকের ধরফরানিটা কয়েকশো গুণ বেড়ে গেছে। মইনুল আতঙ্কে কাঠ হয়ে দরজার মুখে দাঁড়িয়েছিল। দেখি শবনম ঘরের এক কোনায় বসে ছুরি দিয়ে কি জানি লিখছে। ওর চোখ দুটো যেন আগুনের গোলা, শরীরটা যেন এক রাতেই চিকন হয়ে গেছে। দেখে মনে হয় অনেক দিন ঘুমায়নি। আমাদের দেখে বুক কাঁপানো একটা হাসি দিয়ে ফিনফিনে গলায় বলল, আম্মা, আমাকে একটু পানি দাও, জোর পিপাসা লেগেছে। মইনুল কাঁপতে কাঁপতে বলল, ভাবি, এটা কোনো সাধারণ বিষয় নয়, আপনি বরং একটা ভালো হুজুর ডাকেন। এই বলে আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে ওর আব্বু ফিরে এসেছেন। সমস্ত ঘটনা শুনে এবং শবনমের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। খানিক বাদে শবনমকে ঘরে আটকে ওর আব্বু পাশের গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাসায় পা রেখেই বলেন, বাতাসে বিশ্রী আষ্টে পচা দুর্গন্ধ, এখানে ভীষণ একটা খারাপ প্রকৃতির জিন আস্তানা গেড়েছে। আমরা অবাক হয়ে শুনছিলাম, অথচ কেউ সেই মুহূর্তে এরকম দুর্গন্ধটা টের পায়নি। তারপর হুজুরের কথা মতো মেঝেতে একটা জায়নামাজ বিছিয়ে শবনমকে নিয়ে এসে বসাতেই হঠাৎই ও আবারও সেই ভয়ঙ্কর বিভৎস গা ছমছমে পৈশাচিক গলায় বলে ওঠে, কি হুজুর, তুই এই জায়গায় কি করিস? তুই ওকে আমার থেকে আলাদা করতে পারবি না, না? ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, আমি ওর সাথেই থাকবো। যা যা। এরপর হুজুর দোয়া পড়া শুরু করে, কিন্তু হুজুরের দোয়ায় কিছুই হয় না। ও সেই বিভৎস পৈশাচিক কণ্ঠে গর্জন করতে থাকে। খানিক বাদে হুজুর ও শবনমের ভেতর থাকা সেই পিশাচটি কি সব অজানা ভাষায় কথা বলে, যা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ওইভাবে বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর হুজুর বললেন ওকে ঘরে নিয়ে যেতে। শবনমকে ঘরে রেখে আসার পর বারান্দায় আসতে দেখলাম হুজুর শুকনো মুখে শবনমের আব্বুকে বলছেন, আমাকে মাফ করে দিয়েন, আমার দ্বারা এই শয়তানকে তাড়ানো সম্ভব না। আসলে সেদিন যে লাশটিকে শবনম দেখেছিল তার সাথে একটি কারিন জিন ছিল, এবং যেদিন ওই রনি ছেলেটি আত্মহত্যা করে সেদিন ছিল লঘু অমাবস্যা। ফলে ওর কারিন জিনটি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তার নজর পড়ে শবনমের ওপর। ও শবনমকে নিয়ে যাবেই, আমাকে মাফ করে দিয়েন। আমরা বিষণ্ণ মুখে কিছু বলবো তার আগে হুজুর তার পারিশ্রমিক না নিয়েই চলে যান। এরপর অনেক কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি, কাজ হয়নি। একদিন রাতে বাইরে যাওয়ার জন্য উঠেছি, হঠাৎ করেই শবনমের ঘর থেকে হাড় চিবানোর কড়মড় কড়মড় একটা শব্দ আসতে লাগলো। আমরা সবাই আতঙ্কে চমকে উঠি। ভয়ে ভয়ে পা টিপে গিয়ে ওর ঘরের দরজাটা খুলতে আতঙ্কে শিউরে উঠে চিৎকার দিতে গিয়েও পারি না, পাথরের মতো শক্ত হয়ে যায়। শবনম খাওয়া থামিয়ে আস্তে আস্তে মাথাটা তুলে আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়। আমি অলৌকিক কিছুর সাথে ধাক্কা খেয়ে 4-5 হাত দূরে ছিটকে পড়ি। দেখি কোথায় শবনম, এজন্য সাক্ষাৎ নরপিশাচ একটি মুরগিকে আস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার ফলে দাঁত দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, চোখে মুখে রক্তের ছিটে ফোটা। শবনমের আব্বু আমার পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে এসে সেই বিভৎস দৃশ্য দেখে থম মেরে যান। কয়েক মুহূর্ত পর হুজুরের দেয়া পানি পড়া নিয়ে এসে ছিটিয়ে দিতে দিতে কর্কশ কণ্ঠে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে শবনম অজ্ঞান হয়ে যায়। সেই থেকে আমরা ওকে সারাক্ষণ ঘরে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেই। ওর ছোট ভাইটাও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে এই সমস্ত কাণ্ড দেখে। তারপর থেকে নানা কবিরাজ দেখিয়েও যখন কোনো কাজ হয় না, আমরা প্রায় সব আশা ছেড়ে দেই। দিন 15 আগের কথা, রাতে ওকে খাবার দিতে গিয়ে দেখি ঘরে কেউ নেই, অথচ দরজা বাইরে থেকে আটকানো ছিল। তাহলে ও গেল কোথায়? এদিক ওদিক দেখছি, এমন সময় আচমকাই টিনের চালের ওপর মর্মর শব্দ উঠছে, মনে হচ্ছে কেউ হাঁটছে। ছেলেটা আগেই খেয়ে ওর আব্বুর কাছে ঘুমাচ্ছিল, তাই ওদের আর না ডেকে টর্চ লাইটটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে আসতে দেখলাম আশ্চর্যজনকভাবে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের অতল নিস্তব্ধতা, খানিক বাদে চালের ওপর থেকে একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে এলো। ভাষাগুলো বোঝা যাচ্ছিল না।
চারিদিকে জমাট অন্ধকারটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমি আঁতকে উঠি। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি। শবনম আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। সে কি বিভৎস পৈশাচিক দৃশ্য! সমগ্র শরীরে কাঁটা ছেঁড়ার দাগ, ছেঁড়া ফাটা একটা সালোয়ার পরে আছে সে। জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে পাশের বাঁশ জঙ্গলে লাফ দেয়। এদিকে শবনমের আব্বুও ঘর থেকে বেরিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কে চিৎকার করে পাগলের মতো বাঁশ জঙ্গলের দিকে ছুটে যাই। গিয়ে দেখি বাঁশ ঝাড়ের নিচে কাটা ছেঁড়া শরীরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে। তারপর আমরা ধরাধরি করে ওকে ঘরে নিয়ে আসি। এরপর থেকে বাধ্য হয়ে শবনমকে শিকল দিয়ে বেঁধে রাখি। আমাদের জীবনটা যেন জাহান নামে পরিণত হয়েছে। এই বলে থেমে কাকিমা আবারও কেঁদে ফেললেন। সমস্ত কথা শুনে দুঃখে মন মরা হয়ে শবনমের ঘরে গিয়ে যা দেখি তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আতঙ্কে শিউরে উঠি। দেখি আমার বান্ধবী আর মানুষ নেই, সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। ওর চোখ তো লাল টকটকে, সারা গায়ে ছোপ ছোপ লাল দাগ, সমস্ত ঘরটা থেকে বাজে দুর্গন্ধ আসছে। শবনম একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর এই দশা দেখতে পারছিলাম না, তাড়াতাড়ি বেরিয়ে আসি। এরপর কাকিমার অনেক ধরাধরিতে কোনো রকমে দুপুরের খাওয়া শেষ করে যতক্ষণে বাস স্টপে এসে বাসে উঠলাম, ততক্ষণে উদাসীন দুপুরের সূর্য বিকেলের টানে পশ্চিমে ঢলতে ব্যস্ত। আস্তে আস্তে বাসটা ছুটে চলল ব্যস্ততাময় ঢাকার জনসমুদ্রের দিকে। পেছনে একরাশ গ্লানি নিয়ে নীরবে শবনমের মর্মান্তিকতা বুকে জড়িয়ে সেই গ্রামখানা ধীরে ধীরে সবুজ রেখায় মিলিয়ে যেতে লাগলো। বিষণ্ণ মুখে ভেজা চোখের কোণটা মুছে আল্লাহর নাম নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসের জানালা থেকে মুখটা সরিয়ে নিয়ে সিটে একটু হেলান দিয়ে বসলাম। এই বলে সিনথিয়া থামল। দুঃখে কষ্টে ভেতরটা মোচড় দিয়ে উঠল সোলাইমানের। কয়েক মুহূর্ত দুজনে চুপচাপ বিলের পানির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই একটা নাম না জানা পাখির ডাকে হুঁশ ফিরে সোলাইমান আপুকে ডেকে উঠল। আচ্ছা আপু, শবনম আপু এখন কেমন আছেন? সিনথিয়া শুকনো মুখে একটা দীর্ঘ শ্বাস ফেলে জানি না বলে মাজা ছেড়ে উঠে তাকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এরপর আরো কয়েকদিন সেখান থেকে সিনথিয়া ঢাকায় ফেরে। মাসখানেক কেটে যায়। শবনমের হৃদয় বিদারক ঘটনাটি সোলাইমানের মনে ভীষণভাবে দাগ কেটে গিয়েছিল। সে ভুলতে পারেনি শবনমকে। একদিন সিনথিয়া ফোন করলে রীতিমতো মায়ের কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সোলাইমান সিনথিয়াকে জিজ্ঞেস করে শবনমের কথা। সিনথিয়া বলে, আসলে শবনমের গ্রামের নেটওয়ার্ক তো তেমন ঠিকঠাক নেই, তবুও প্রায় খবর নেয়ার জন্য ফোন ট্রাই করতাম, যদিও কখনো লেগে যায়। সেভাবেই পরশু সন্ধ্যার দিকে কোনো রকমে ফোনটা লেগে যায়। গলা শুনে বুঝতে পারি কাকিমা। আমি শবনমের কথা জিজ্ঞেস করতেই কাকিমা কান্নায় ভেঙে পড়েন। কি হয়েছে জানতে চাইলে সব শেষ বলে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেন। এই বলে সিনথিয়াও কান্নায় ভেঙে পড়ে। এরপর ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর বেশ কিছুক্ষণ সোলাইমান দুঃখ কষ্টে থম মেরে যায়। আমাকে একটু পানি দে, গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দে।